সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মিনতি শিকদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আমার আজকের আলোচনার বিষয় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে প্রথম অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। মানুষ সামাজিক জীব। স্বভাবতই মানুষ একাকী বসবাস করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী, পরিজন, স্নেহ, প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের নিয়ে, আপনজনদের নিয়ে একসাথে বসবাস করতে পছন্দ করে। সমাজ ছাড়া সে বসবাস করতে পারে না। এজন্য রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। প্রাচীন যুগের কথা যদি আমরা বলতে যাই, তখন আদিম যুগের মানুষ ফলমূল সংগ্রহ, পশু শিকার এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করত, বসবাস করত। প্রকৃতির বিভিন্ন সংকুল পরিবেশ থেকে বাঁচার জন্য তারা একত্রে বসবাস করতে শুরু করেছে, একে অন্যকে সহযোগিতা করতে শুরু করেছে। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে সভ্যতার অগ্রগতি সাধিত হলেও মানুষের মধ্যে এখনো সমাজবদ্ধ হয়ে বসবাস করার সেই প্রবণতা কমেনি। আজও মানুষ একে অপরের উপর নির্ভরশীল। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়ে এসেও দেখা যায় যে সেই নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ সিভিক্স বা পৌরনীতি বলে পরিচিত। এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়ে থাকে। পৌরনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। প্রথমেই আমরা পৌরনীতির ধারণা কোথা থেকে এসেছে সেটি সম্পর্কে জানব। ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ পৌরনীতি। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ ও গ্রীসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এজন্যই নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নামই পৌরনীতি। প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রীসের এথেন্স, স্পার্টা এই নগর রাষ্ট্রগুলো আয়তন এবং জনসংখ্যা ছিল সীমিত। নগর রাষ্ট্রের সকল সদস্যদেরকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রের মধ্যে যারা শুধু রাজনৈতিক অধিকার ভোগ করত তাদেরকেই নাগরিক বলা হতো। নাগরিকদের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করা হতো এই পৌরনীতিতে। সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতির অর্থ ছিল অনেকটাই সীমিত এবং সংকীর্ণ। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলো থেকে ধীরে ধীরে সময়ের পরিবর্তনে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে এবং জাতিরাষ্ট্রগুলো আয়তনে যেমন বিশাল, জনসংখ্যাও তেমনই বিপুল। সুতরাং এই জাতিরাষ্ট্রে নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়েছে। বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন। অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক অধিকার যারা ভোগ করেন তারাই যে নাগরিক তা নয়, বরং রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করেন এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন। এসব জাতিরাষ্ট্রে নাগরিকদের জীবন এবং কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো সিভিক্স বা পৌরনীতি। পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানেরই একটি গুরুত্বপূর্ণ শাখা।
এরপর আমরা দেখব বিভিন্ন তাত্ত্বিকগণ পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমরা একটু দেখি। এফ.আই. গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। ই.এম. হোয়াইট বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। ই.এম. হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা বা বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো আরো কিছু সংজ্ঞা তোমাদের বইয়ে আছে, তোমরা এগুলোও পড়বে। তো সবগুলো বিশ্লেষণ করলে আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকেই পৌরনীতি বলা হয়। পৌরনীতি নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, মানুষের কার্যাবলী, অভ্যাস ও আচরণ বিশ্লেষণ এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দান করে। তোমরা এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়বে, কারণ তোমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এই সংজ্ঞাগুলো জানাটা খুবই জরুরি। তাছাড়া তাত্ত্বিকরা কিভাবে পৌরনীতিকে সংজ্ঞায়িত করেছেন সেটা এমনিতেও তোমাদের জানতে হবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমরা একটি পৌরনীতি ও সুশাসন সম্পর্কিত চার্ট দেখতে পাচ্ছি, যেখানে পৌরনীতি ও সুশাসনকে ব্যাখ্যা করা হয়েছে যে এই যে দুটো শব্দ থেকে এসেছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি শব্দটি সেটি একটি নাগরিক এবং একটি নগর রাষ্ট্র। নাগরিকের সাথে এবং নগর রাষ্ট্রের সাথে জড়িত যে বিষয় সেটি মূলত পৌরনীতি ও সুশাসন। নাগরিকের সাথে জড়িত আরো দুটি বিষয় এখানে বলা হয়েছে, অধিকার ও কর্তব্য। অর্থাৎ নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে কিছু অধিকার ভোগ করে থাকে, আবার রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে থাকে। সেখানে আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি আমরা যে নাগরিকের থেকে, যেমন নাগরিকের অতীত দিক, নাগরিকের বর্তমান দিক, নাগরিকের ভবিষ্যৎ দিক নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। অর্থাৎ অতীতে নাগরিকের কি অধিকার বা কর্তব্য ছিল, বর্তমানে কি রকম অধিকার কর্তব্য রয়েছে এবং ভবিষ্যতে কি ধরনের হবে সেই বিষয়গুলো নিয়ে। এরপরে আরো একটি ধাপ নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের আন্তর্জাতিক রূপ সম্পর্কেও পৌরনীতি আলোচনা করে। স্থানীয় রূপ বলতে আমরা যেটি বুঝি সেটা হচ্ছে যে একজন নাগরিক যেখানে বসবাস করে সেখানকার স্থানীয় যে রূপটি। জাতীয় রূপ বলতে আমরা বলতেছি যে যেখানে বলছি যে একটি রাষ্ট্রের মধ্যে যখন নাগরিক বসবাস করে সেইখানে রাষ্ট্রের কাছ থেকে সে কিরকম অধিকার বা কর্তব্য পালন করে থাকে, অধিকার ভোগ করে থাকে, সেগুলো নাগরিকের জাতীয় রূপ। আর নাগরিকের আন্তর্জাতিক রূপ হচ্ছে আন্তর্জাতিকভাবে সে সারা বিশ্বের একজন নাগরিক, সেই হিসাবে তার ভূমিকাটা কি বা তার অধিকার বা কর্তব্যগুলো কি সেগুলো। আর নগর রাষ্ট্রের ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি যে নগর রাষ্ট্রের বিষয়টি, সেই নগর রাষ্ট্র থেকে আবার রাষ্ট্র থেকে বিশ্ব মানবতা। কেননা নগর রাষ্ট্র ছিল খুব ক্ষুদ্র পরিসরে, তারপরে এটি বিস্তৃতি লাভ করে আয়তন এবং জনসংখ্যার কারণে এটি জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার থেকেও বর্তমান বিশ্বে বিশ্বায়নের যুগে এসে এটি বিশ্ব মানবতায় পরিণত হয়েছে। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। এখানে আমরা আরেকটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেখানে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর চিত্রটি দেখা যাচ্ছে। যেমন পৌরনীতি ও সুশাসনের জায়গা থেকে তীর চিহ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে নাগরিকতা বিষয়ক জ্ঞান দান করে, নাগরিকতার অতীত দিক নিয়ে আলোচনা করে, নাগরিকতার বর্তমান দিক নিয়ে আলোচনা করে, নাগরিকতার ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করে, অধিকার, কর্তব্য, মানবাধিকার সম্পর্কে পৌরনীতি আলোচনা করে, মানব সভ্যতার আদি সংগঠন হিসেবে সংগঠনগুলো সম্পর্কে আলোচনা করে,
সামাজিক পরিবর্তন ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে, রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী সম্পর্কে পৌরনীতি আলোচনা করে, আইন ও নৈতিকতা সম্পর্কে পৌরনীতি আলোচনা করে, স্বাধীনতা ও সাম্য নিয়ে আলোচনা করে, দেশপ্রেম ও জাতীয়তা, জনসেবা ও আমলাতন্ত্র, সংবিধান, ই-গভর্নেন্স ও সুশাসন, নেতৃত্ব, জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দল, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগ, সরকারের প্রকৃতি ও শ্রেণী ভেদ। সুতরাং আমরা দেখলাম যে পৌরনীতির বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক। নাগরিকতার সঙ্গে জড়িত যা যা বিষয় আছে সবকিছু নিয়েই পৌরনীতি আলোচনা করে। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুকে আমরা এবারে ব্যাপকভাবে দেখব যে সেটি কি কি বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক এবং রাজনৈতিক কার্যাবলী পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পৌরনীতির বিষয়বস্তু ও পরিধিও ততদূরই বিস্তৃত বা প্রসারিত। প্রথমেই যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নাগরিকতা বিষয়ক। নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের সর্বাত্মক কল্যাণের জন্যই কাজ করে থাকে। সুনাগরিকদের দায়িত্ব, কর্তব্যবোধ, সচেতনতা প্রভৃতি গুণাবলী রাষ্ট্রকে আরো বেশি মহীয়ান করে। নাগরিকতার অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত ও বর্তমান সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। এজন্য পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এরপর মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। অ্যারিস্টটলের মতে পরিবারই হলো রাষ্ট্রের আদি রূপ। সময়ের স্রোত বেয়ে বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও কারণসমূহ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের ধারা প্রভৃতি দিক নিয়ে আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা। আমাদের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমরা জানি যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল প্রভৃতি প্রতিষ্ঠান রয়েছে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কিভাবে উৎপত্তি হয়েছে এবং তার প্রকৃতি কিরকম, রাষ্ট্রের উপাদানগুলো কি বা এদের শ্রেণীবিভেদ কি, এই রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিশদ আলোচনা করে থাকে পৌরনীতি ও সুশাসন। এরপর রাজনৈতিক তত্ত্ব। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসনে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ সম্পর্কেও আলোচনা করা হয়। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। আমরা জানি বিমূর্ত বিষয় বলতে আমরা আসলে কি বুঝি। বিমূর্ত বিষয় হচ্ছে যেগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই না, অর্থাৎ যেগুলো অনুভব করা যায় কিন্তু দেখা যায় না বা ধরা যায় না, ছোঁয়া যায় না। মূর্ত হচ্ছে যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে বিমূর্ত হচ্ছে যেগুলো আমরা অনুভব করতে পারি, দেখতে পাই না, যেমন আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, যেগুলো আমরা অনুভব করতে পারি। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে এর সম্পর্ক কি, স্বাধীনতার সংজ্ঞা বা স্বাধীনতার প্রকৃতি কেমন, এর প্রকারভেদ কিরকম, অর্থাৎ কত ভাগে ভাগ করা হয়েছে স্বাধীনতাকে, এর রক্ষা কবচগুলো কি, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক কি, সাম্যের প্রকৃতি বা সাম্যের প্রকারভেদ, স্বাধীনতার সাথে এর সম্পর্ক কি ধরনের, ইত্যাদি বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথেও সংশ্লিষ্ট থাকে। এসব প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি, গঠন, কার্যাবলী এবং বিকাশ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা। নাগরিকদের জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে পৌরনীতি ও সুশাসনে।
জাতীয় দিক বলতে সেখানে ধাপে ধাপে একজন নাগরিক, জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি সেখানকার, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতারা কি ধরনের অবদান রেখেছে, যাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং সেই রাষ্ট্রের বিকাশ কিভাবে হয়েছে, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এবং শাসনতান্ত্রিক বিভিন্ন সমস্যা অগ্রগতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। যেমন এক্সাম্পল, আমরা যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশের জাতীয় দিকের মধ্যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে ধাপে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা, সেই যে ধাপগুলো অতিক্রম করে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সম্পর্কে জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ আরো নানা রকম ঘটনা আমরা এখানে জানব। এগুলো পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘ সহ নানা রকম অন্যান্য বহু আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন তাই জাতিসংঘ সহ অন্যান্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করে থাকে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের কিছু। যেমন শুধু জাতিসংঘই নয়, আমরা ওআইসির কথা জানি, আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা জানি, জোট নিরপেক্ষ আন্দোলন, সার্ক, এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর সাথে আমরা নাগরিকরা কোনো না কোনোভাবে জড়িত, এবং এটি হচ্ছে মূলত নাগরিকের আন্তর্জাতিক রূপ। এই বিষয় নিয়েও পৌরনীতিতে আলোচনা করা হয়ে থাকে। নাগরিকতার অতীত নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত ইতিহাস ও গঠন কাঠামো ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ একটি রাষ্ট্রের নাগরিকদের অধিকার ও কর্তব্যের যে অতীতে কেমন ছিল এবং সেটি কি ধরনের অবস্থান থেকে এসেছে, সামনের দিকে অগ্রসর হয়েছে, সেগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসনে একজন নাগরিক বর্তমানে কি অবস্থায় রয়েছে, কি কি অধিকার ভোগ করছে বা কি কি কর্তব্য পালন করছে রাষ্ট্রের প্রতি, সেগুলো নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। এরপর নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়াদির অতীত এবং বর্তমান রূপ যেমন আলোচনা করা হয়ে থাকে পৌরনীতিতে, ঠিক তেমনি ভবিষ্যৎ রূপ কি ধরনের হতে পারে বা ভবিষ্যতে নাগরিকদের কার্যাবলী কেমন হবে, বা নাগরিকদের অধিকার, কি ধরনের অধিকার নাগরিকরা ভোগ করতে পারে বা কি ধরনের কর্তব্য পালন করতে পারে, এ সকল বিষয়েও ইঙ্গিত প্রদান করে থাকে। সুনাগরিকতার শিক্ষা। পৌরনীতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা প্রদান করা হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসনে আলোচনা করা হয়। অর্থাৎ একজন নাগরিক সুনাগরিকতা অর্জনের জন্য যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলো কিভাবে অর্জন করবে এবং তার মাধ্যমে সুনাগরিক হয়ে উঠবে, সেই বিষয়ে শিক্ষা দেওয়া হয়। রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়েও আলোচনা করে থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনে পলাশী যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন, 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, 6 দফা কর্মসূচি ও আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 1970 সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, 1971 সালের অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 25 মার্চ কালো রাতে বাঙালি নিধনযজ্ঞ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কেও পৌরনীতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা। পৌরনীতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি বা বিকাশ ধারা নিয়েও আলোচনা করে। বাংলাদেশ পৌরনীতি ও সুশাসনে ব্রিটিশ শাসনামল ও
পাকিস্তান শাসনামলে সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন ধারা বা দিকসমূহ এবং বিভিন্ন সময়ে আনীত সংবিধানের সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচনসমূহের ফলাফল এবং বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী সরকার বা মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপসমূহ ইত্যাদি বিষয় নিয়েও বিশদভাবে আলোচনা করে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণের আলোচনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, তত দূরই পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধিও বিস্তৃত। আমি আশা করি যে তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছ। তোমরা পড়বে ভালো করে। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে তোমাদের প্রশ্ন সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বা কি ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। এখন তোমাদের জন্য এটি জানা প্রয়োজন যে আসলে পৌরনীতি ও সুশাসন বিষয়টি, বিষয়বস্তু বা প্রকৃতি কেমন, এটির সংজ্ঞা, এই সাবজেক্টটি আসলে কি ধরনের, এই বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রথম ক্লাসে জ্ঞান দান করা হলো। তোমরা এটি ভালো করে জানবে, পড়বে। পরবর্তীতে আমরা আরো অনেক কিছু তোমাদেরকে বলবো বা অনেক বিষয়ে তোমাদেরকে পাঠদান করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।